সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য পার্ট 2 এর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে আমরা সদৃশ চিত্র ও অসদৃশ চিত্র কি বলতে পারব, দুটি বহুভুজ কখন সদৃশ হবে তা ব্যাখ্যা করতে পারব, সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ করতে পারব এবং সদৃশ কোণী ত্রিভুজের ধর্ম ও পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা সমাধান করতে পারব। চলো আমরা এই চিত্র দুটির দিকে দৃষ্টিপাত করি। এখানে একটি বড় বটগাছ আর একটি ছোট বটগাছ তোমরা দেখতে পাচ্ছ। এই বড় বটগাছকে যদি আমরা আকারে ছোট করি, অর্থাৎ রিডিউস করি, হ্রাস করি, তখন হয়ে যাবে ছোট বটগাছ। আর ছোট বটগাছকে যদি আমরা এনলার্জ করি বা পরিবর্তন করি, তখন সেটা হয়ে যায় বড় বটগাছ। এই দুটি বটগাছের আকৃতি একই। এখানে আমরা লিখতে পারি আকৃতি একই, কিন্তু আকার ভিন্ন। তাদের আকার ভিন্ন। আকার যখন ভিন্ন, আকৃতি একই, তখন এই দুটি চিত্রকে আমরা বলবো সদৃশ চিত্র বা সিমিলার ফিগারস। এবার আমরা এখানে জ্যামিতিক চিত্রের সাথে পরিচিত হই। জ্যামিতিক চিত্র, আমাদের এই বোর্ড হচ্ছে সমতল, সেজন্য আমরা এখানে যে জ্যামিতিক চিত্র এঁকেছি তা হচ্ছে সমতলীয় চিত্র। এই সমতলীয় চিত্র এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুটি রেখাংশ। যে কোনো দৈর্ঘ্যের দুটি রেখাংশ পরস্পর সদৃশ চিত্র, কারণ এখানে শুধু তাদের দৈর্ঘ্যের অনুপাত হবে। দৈর্ঘ্যের অনুপাত একটা ফিক্সড নাম্বার আসবে, আর অন্য কোনো এখানে মাত্রা নাই। এরপরে দেখি আমরা দুটি সমবাহু ত্রিভুজ, যাদেরকে আমরা বলতে পারি যে সুষম ত্রিভুজ। এই সুষম ত্রিভুজ দুটি আকারে বড় একটা আর একটা আকারে ছোট, কিন্তু এদের আকৃতি সমান, সেজন্য এরা সদৃশ। সুষম চতুর্ভুজ, যাকে আমরা বর্গ বলি, তারাও পরস্পর সদৃশ, আকারে বড় আকারে ছোট। বৃত্ত বড় আকারে এবং বৃত্ত ছোট আকারে, তারও পরস্পর সদৃশ। এখানে আমরা বলতে পারি যে সুষম বহুভুজ, সুষম বহুভুজ, বহুভুজ, সুষম বহুভুজ পরস্পর, বহুভুজ পরস্পর সদৃশ, বহুভুজ পরস্পর সদৃশ। সেটা হতে পারে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ। এরকম সুষম যখন হবে তখন তারা পরস্পর সদৃশ্য হবে। আমরা সদৃশ চিত্রের সাথে পরিচিত হলাম। এবার কিছু অসদৃশ জ্যামিতিক চিত্র আমরা দেখি। যে উপবৃত্ত, আমাদের সূর্য এর চারদিকে যে গ্রহ উপগ্রহগুলো ঘুরে ঘুরে, সেগুলো কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরে। অথবা আমরা যদি কোনো একটা তরমুজ নিই, মনে করে একটা তরমুজ, এই শেপের একটা তরমুজ, তরমুজকে যদি আমরা এই বরাবর কাটি, তখন সেটা হয়ে যায় বৃত্ত। আর যখন তরমুজকে আমরা দৈর্ঘ্য বরাবর ছেদ করি, কাটার পর যে অংশটা পাবো তার শেপ হচ্ছে এই অংশটা হচ্ছে উপবৃত্ত। তাহলে আমরা উপবৃত্তের সাথে পরিচিত হলাম। উপবৃত্তগুলো পরস্পর অসদৃশ, ঠিক আয়ত পরস্পর অসদৃশ। এবার সদৃশ্যতার চিহ্ন আমরা এভাবে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি।
তাকে আমরা পড়ি সিমিলার টু। এবার আমরা মিশরের সেই পিরামিডের সাথে পরিচিত হই। মিশরের এই পিরামিডের আমরা যদি ভূমিটা একটি বর্গক্ষেত্র ধরি এ বি সি ডি, এবং ও যদি তার শীর্ষবিন্দু হয়, তাহলে এ বি সি ডি ও একটি পিরামিড। এই পিরামিডের ভূমির সমান্তরাল আমরা যদি এরকম একটি তল দ্বারা, সমতল দ্বারা তাকে ছেদ করি এ বরাবর, তখন সেখানে একটি পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র উৎপন্ন হবে, যেটা এ বি সি ডি এর সদৃশ। আমরা আগে বলেছি দুটি বর্গক্ষেত্র পরস্পর সদৃশ। তখন আমরা যে বৈশিষ্ট্য পাই, এ কোণ পি কোণের সমান, বি কোণ কিউ কোণের সমান, সি কোণ আর কোণের সমান এবং ডি কোণ এস কোণের সমান। এখান থেকে আমরা বলতে পারি একটির কোণগুলো যথাক্রমে অপরটির কোণগুলো সমান হয়, তখন সেটা সদৃশতা বৈশিষ্ট্য পেয়ে যাবে। সেটা একটা কন্ডিশন। আরেকটা শর্ত পাচ্ছি আমরা, যদি এ বি বাহু ডিভাইডেড বাই পি কিউ বাহুর দৈর্ঘ্যের অনুপাত বিসি ডিভাইডেড বাই কিউ আর সমান ডিসি ডিভাইডেড বাই এস আর সমান এডি ডিভাইডেড বাই পিএস, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তখন বর্গক্ষেত্র এ বি সি ডি সদৃশ, যেটাকে আমরা বলি সিমিলার টু বর্গক্ষেত্র পি কিউ আর এস। এবার আমরা ত্রিভুজের সদৃশতা নিয়ে পরিচিতি লাভ করব। যদি এই পিরামিডের ভূমি যদি ত্রিভুজ হয়, যেটাকে আমরা বলি ও এ বি সি, একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড, এই পিরামিডকেও যদি আমরা ভূমির সমান্তরাল একটা তল দ্বারা, সমতল দ্বারা, তল বললে আমরা সমতল বলবো, সমতল দ্বারা যখন ছেদ করব, তখন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তা হলো পি কিউ আর। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে এ কোণ পি কোণের সমান, বি কোণ কিউ কোণের সমান এবং সি কোণ আর কোণের সমান, অর্থাৎ এটা প্রথম শর্ত, কোণগুলো পরস্পর সমান, তা পূর্ণ করে। তারপরে যদি আমরা এ বি ডিভাইডেড বাই পি কিউ, বি সি ডিভাইডেড বাই কিউ আর এবং এ সি ডিভাইডেড বাই পি আর নিই, তাদের মান পরস্পর সমান হবে। তাহলে এটা 2 নম্বর শর্ত পূরণ করে। সেজন্য এই ত্রিভুজ এ বি সি সিমিলার টু ত্রিভুজ পি কিউ আর। এখন আমরা এই ত্রিভুজের সদৃশতার উপর বিস্তারিত আলাপ করব, কারণ পিথাগোরাসের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে মূলত এই ত্রিভুজের সদৃশতা দিয়ে প্রমাণ করা হয়েছে এবং সেটা আমরা প্রয়োগ করব। দেখো, দুটি ত্রিভুজ যখন সদৃশ হবে, তা কিভাবে হতে পারে সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা এরকম 3টি স্বতঃসিদ্ধ বা উপপাদ্য পাবো। কোন কোন জায়গায় সেটাকে স্বতঃসিদ্ধ হিসেবে উল্লেখ করেছে, কোন কোন জায়গায় সেটাকে উপপাদ্য বলে উল্লেখ করেছে। স্বতঃসিদ্ধ হলো আমরা যা মেনে নিয়েছি, সবাই স্বীকার করে নিয়েছি, গ্রহণ করেছি। উপপাদ্য যেটা আমরা প্রমাণের সাহায্যে উপস্থাপন করি, সেটা হচ্ছে মূলত উপপাদ্য। যে প্রস্তাবনা আমরা প্রমাণের সাহায্যে উপস্থাপন করি বা প্রমাণের গুরুত্ব দেয়া হয়, প্রমাণের প্রাধান্য দেয়া হয়, সেটা হচ্ছে উপপাদ্য। এখানে 1 2 3 তিনটা স্বতঃসিদ্ধ আছে। তার আগে আমরা অনুরূপ বাহু কি জানবো। দেখো, এখানে আমরা দুটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর। এই দুটা ত্রিভুজ আমি আঁকার সময় এ কোণকে পি কোণের সমান ধরেছি, বি কোণকে কিউ কোণের সমান ধরেছি, আর সি কোণকে আমি আর কোণের সমান ধরেছি। এখানে এ কোণ সমান পি কোণ, কোণ এ সমান কোণ পি হওয়ায় এই এক কোণের বিপরীত বাহু, কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে গিয়ে
বিসি, কোণ এ সমান কোণ পি। তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আর পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর। সেজন্য বিসি এবং কিউ আর অনুরূপ বাহু, মানে কোণ যেটা যেটা সমান তার বিপরীত বাহু অনুরূপ। আবার বি কোণটা কিউ কোণের সমান, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এবং এর বিপরীত বাহু কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর অনুরূপ। অনুরূপভাবে সি কোণের বিপরীত বাহু এবি, এবি আমরা বলবো আর কোণের বিপরীত বাহুর সাথে অনুরূপ, এটা এটার সাথে অনুরূপ। তাহলে আমরা অনুরূপ কোণ, অনুরূপ বাহু পেলাম, সমান সমান কোণের বিপরীত বাহুকে বলবো অনুরূপ বাহু। এবার আমরা স্বতঃসিদ্ধগুলো জানবো। আমাদের প্রথম স্বতঃসিদ্ধ হচ্ছে কোণ কোণ সদৃশ্যতার স্বতঃসিদ্ধ। কোণ কোণ, আমরা যখন দুটো ত্রিভুজ নিব, এই ত্রিভুজ দুটা মনে করছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর। এখানে কোণ কোণ সদৃশ্যতা বলতে বোঝায় যে দুটি কোণ যখন সমান হবে তখন ত্রিভুজ দুটি সদৃশ। ত্রিভুজের বেলায় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, ত্রিভুজ যদি, তুমি এটা লিখে নাও, ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, সদৃশ কোণী হয় তখন তখন তারা সদৃশ। সদৃশ কোণী হলে তখন ত্রিভুজ দুটি সদৃশ হবে। তার মানে সদৃশ কোণে হলে তিনটি কোণ অনুরূপ সমান হবে। এখন যদি পি কোণের সমান, কিউ কোণ আর কোণের সমান, সি কোণ অবশ্যই অবশ্যই আর কোণের সমান হবে। আবার বলি, এখন পি কোণের সমান, বি কোণ কিউ কোণের সমান হলে সি কোণ অবশ্যই আর কোণের সমান হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ অবশিষ্ট কোণটাও সমান হবে। এবং ত্রিভুজ সদৃশ কোণী হলে তারা সদৃশ হবে। সদৃশ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। সদৃশ হলে এখানে আমরা লিখতে পারি সদৃশ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, অনুপাত সমান হবে, সমান হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাহু কোণ বাহু। বাহু কোণ বাহুতে বলা হচ্ছে যদি একটি কোণ আমরা ধরি এই অনুযায়ী পি কোণ এবং এ কোণ পরস্পর সমান এবং তাদের বাহু সংলগ্ন কোণ সংলগ্ন যে বাহু দুটি তারা সমান, তখন ত্রিভুজ দুটি সদৃশ। অর্থাৎ কোণ কোণ সমান, কোণ সংলগ্ন বাহু দুটি সমান, তখন হলো বাহু কোণ বাহু সদৃশ্যতায় ত্রিভুজ দুটি সদৃশ। আর 3 নম্বর হচ্ছে বাহু বাহু বাহু, অর্থাৎ এই দুটো ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হলে তখন ত্রিভুজ দুটি সদৃশ। এটা অনেকটা তখন সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান। অথবা এখানে এটা এ বাহুর সমান, এটা এ বাহুর সমান, এটা এ বাহুর সমান হলো তখন ত্রিভুজ দুটি সদৃশ। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণে যাব। সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে। এর আগে আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে সাধারণ নির্বচন বা বিবৃতি বা স্টেটমেন্ট সেটা একটু শুনি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি নিলাম। এই এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি কে আমরা বলছি সমকোণ, এভাবে চিহ্ন দেওয়া মানে সমকোণ। তাহলে আমরা বিশেষ নির্বাচন বলছি, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি বা এক সমকোণ। এই সি সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, সেজন্য এবি অতিভুজ, যেটাকে আমরা স্মল সি দিয়ে প্রকাশ করি। আর অপর দুটি বাহু হচ্ছে একটা বিসি, সেটা এ বিন্দুর ক্যাপিটাল এ বিন্দুর বিপরীত বাহু স্মল এ, আর ক্যাপিটাল বি বিন্দুর বিপরীত বাহু এসি হচ্ছে স্মল বি। তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে প্রমাণ করব যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। যে এবি স্কয়ারের জায়গায় সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস
বি স্কয়ার। এবার আমরা অঙ্কনে আসছি। সি থেকে এবি এর উপর সিএইচ আমরা লম্ব টানলাম। লম্ব টানার পর আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণে এখন আমরা প্রথমে ত্রিভুজ নিব। আমাদের এখানে লম্ব আঁকার ফলে দুটি নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে সিএইচবি আর আরেকটা হচ্ছে এলসিএইচ। এই দুটো ত্রিভুজকে আমি এখানে আলাদা করে দেখিয়েছি। আমাদের এখানে যে মূল ত্রিভুজ সেটা হচ্ছে এবিসি। এই মূল ত্রিভুজের যে বাহুগুলো, এটা এ এর বিপরীত স্মল এ, বি এর বিপরীত স্মল বি, ক্যাপিটাল সি এর বিপরীত স্মল সি বাহু। আমরা প্রথমে এই দুটো ত্রিভুজ নিচ্ছি। এই দুটো ত্রিভুজের ক্যাপিটাল সি এর বিপরীত, এখানে এটাকে আমরা ই অংশে বিভক্ত করেছি বলেছি। এইচ বিন্দুতে এবি ডি এবং ই তে বিভক্ত হয়েছে, তাহলে সেজন্য বিএইচ এর মান হচ্ছে ই। বিএইচ এর মান ই এবং এইচ বিন্দুর বিপরীত হচ্ছে এখানে স্মল এ, এই বাহুটা। দেখো আমাদের যে প্রমাণ আছে সেখানে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সেখানে সি আছে, এ আছে, বি আছে, কিন্তু এই সিএস বাহুর কোনো হিসাব নাই। সিএস বাহুর কোনো হিসাব নাই। এইটা বরাবর, এটা বরাবর এবং এটা বরাবর বাহুর হিসাব আছে, সেজন্য সিএস বাহু আমরা নিব না। আমরা সেজন্য শুরুতে লিখেছি ত্রিভুজ বিসিএইচ ও ত্রিভুজ এবিসি। এখানে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, সেই জন্য কোণ দুটি সমান। আর বি কোণ হচ্ছে সাধারণ কোণ। ফলে আমাদের যে কোণ কোণ সদৃশ্যতা, দুটি কোণ যেহেতু সমান, তখন আমরা বলবো ত্রিভুজ দুটি সদৃশ কোণী। সদৃশ কোণী হলে তারা সদৃশ হবে, সদৃশ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। এখন আমরা এখানে স্মল এ এবং ই বাহুটা নিব। স্মল এ বাহুটা হচ্ছে বিসি বাহু। এই ত্রিভুজে আমি উপরে বিসি বাহু লিখলাম আর অপর বাহু আমরা বিএস বাহু লিখলাম। যেহেতু ত্রিভুজ বিসিএইচ আমরা প্রথমে লিখেছি, সেজন্য এই ত্রিভুজের যে দুটো বাহু আমাদের হিসাবে আনতে হবে, আমরা সেই দুটি বাহু এখানে এই দাগের উপরে লিখেছি। আমরা তাদেরকে লব হিসাবে নিয়েছি, বিসি এবং বিএইচ। এবার বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে সমকোণ। আবার এই ত্রিভুজের সমকোণ এটা, সেই সমকোণের বিপরীত বাহু নিব আমরা এবি। আমরা বলেছি অনুরূপ বাহু হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু, সেজন্য আমরা বিসি এর নিচে এখানে এবি নিয়েছি। ঠিক একইভাবে বিএইচ বাহুর অপোজিটে যে কোণ, সেটা হচ্ছে আমাদের সি কোণ। আমরা এখানে বলেছি বি কোণ সমান, তাহলে অবশ্যই সি কোণটা এখানে এক কোণের সমান। সি কোণ এক কোণের সমান। দেখো আমরা বিএইচ বাহু যখন নিয়েছি তার বিপরীত কোণ হচ্ছে এই ডাবল চিহ্ন দেওয়া অ্যাঙ্গেলের চিহ্ন দেওয়া কোণটা, এখানেও সেই কোণটা। এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, সেজন্য বিএস ডিভাইড বাই আমরা বিসি নিয়েছি। আরেকবার বলছি, এটা আপনার আমরা বিসিএইচ ত্রিভুজে দুটো বাহু নিয়েছি, যে বাহুগুলোর মান আছে, যে বাহুর মান নাই সেটা নিই না। সেটা কি কি? বিসি এবং বিএইচ। আর এই বিসি বাহুর বিপরীত কোণ আর এবিসি ত্রিভুজের এই বিপরীত কোণ সমান। সেই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, সেজন্য তার নিচে এবি দিয়েছি, অনুরূপ বাহুর অনুপাত নিচ্ছি। ঠিক একইভাবে এই বিএইচ বাহুর বিপরীত কোণের এই কোণের ডাবল চিহ্নটা এটার সাথে মিল আছে, সেটার সাথে এখানে তার অনুরূপ বাহু হচ্ছে বিসি, বিসি নিয়েছি। এবার তাদের মান বসিয়ে দিলাম আমরা। এটাকে এ বাই সি সমান ই বাই এ লিখলাম। এদের মানগুলো এখানে বসাচ্ছে। বিসি এর মান এ, বি এর মান এখান থেকে পাচ্ছি সি, তারপর বিএইচ এর মান এখানে ই এবং বিসি এর মান এখান থেকে এ। আমরা এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম। অনুরূপভাবে আমাদের যে এই অংশটা নিয়েছি পুরা ত্রিভুজ, এখন এই অংশটা নিব পুরা ত্রিভুজ। এখন আমরা এই মূল ত্রিভুজের সাথে এই অংশের তুলনা করব। মূল ত্রিভুজের সাথে আমাদের এই চিত্রের তুলনা করব। এই চিত্রটা আমি এখানে আলাদা করে দেখিয়েছি। দেখো এখানে আমরা এখানে মূলত বি এবং ডি নিব। এখানে বি এবং ডি নিব, তাদের মান আছে। তাই আমরা ত্রিভুজ এসিএইচ এ বি লিখেছি আর এখানে ডি লিখেছি। এই বি এর বিপরীতে যে কোণটা সেটা হচ্ছে সমকোণ। ঠিক এখানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে সি, সেজন্য বি ডিভাইডেড বাই সি হয়েছে অনুরূপ বাহু। আবার দেখি এখানে
আমাদের এখানে এখন কমন, এখন কমন, আর সি কোণটা তখন এই বি কোণের সমান হবে, অবশিষ্ট কোণের সমান হবে। তাহলে আমরা এখানে যে ডি পাচ্ছি, এই যে ডবল টিক চিহ্ন দিয়েছি, এই ডবল কোণের চিহ্নের সাথে মিল আছে, তার বিপরীত বাহু হচ্ছে বি, সেই জন্য এখানে নিচে ডি আসছে। আবার বলি আমি, এখানে আমরা সিএস বাহু নিব না, যেহেতু তার মান নাই। তাহলে আমরা নিব কি বি এবং ডি, উপরে লিখলাম, ভগ্নাংশ দুইটা লব হিসাবে নিলাম। বি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, মূল ত্রিভুজে এবিসি এর সমকোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি, তার নিচে লিখেছি। আবার এখানে ডি যেটা, সেটা এসি কোণের সমান, এসি কোণটা এসে এই ত্রিভুজের বি কোণের সমান, তাহলে বি এর বিপরীত বাহু হচ্ছে স্মল বি। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণ থেকে আমরা বাকিটা গাণিতিকভাবে হিসাব করছি, সহজ হিসাবে। এরপরে এ গুণ করেছি সি গুণ এ, বি বি গুণ করেছি সি গুণ ডি। এরপরে আমরা এই দুটোকে একসাথে যোগ করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি ইন্টু ই প্লাস সি ইন্টু ডি। এখান থেকে সি কমন নিলাম, ই প্লাস ডি। দেখো ই এবং ডি মিলে কিন্তু পুরোটা ছিল স্মল সি, সেই জন্য আমরা সেখানে সি লিখে দিলাম, গুণ করলে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এখন আমরা এই সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য এবং পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কের সমাধান করব। তবে এখানে আমাদের একটু গাণিতিক হিসাব করতে হবে, ক্যালকুলেটর লাগবে, এবং আমাদের এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য লাগবে যে আসন্ন মানের হিসাবটা লাগবে। তো আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলতে বোঝায় যে যখন আমরা যতক্ষণ পর্যন্ত আসন্ন মান নিব, সে আসন্ন মান নিতে গেলে তার পরের অঙ্কটা আমরা দেখব। এই তার পরের অঙ্কটা দেখে যদি সেই অঙ্কটা 1 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে আমরা তা বাদ দিলে কোনো কিছু যোগ করব না, আগেরটার সাথে কোনো কিছু যোগ করব না। আর যদি সেটা 5 থেকে 9-এর মধ্যে হয় বা 4-এর চেয়ে বড় হয়, সেটা বাদ দিলে আগেরটার সাথে আমরা 1 যোগ করব। এটা হচ্ছে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সেই হিসাবটা আমাদের এখানে এই সমাধানে লাগবে। আমরা অনুশীলনী 9-এর 6 নম্বর সমাধান করব। একটু করে আমরা আসন্ন মানের হিসাবটার সাথে আরেকবার পরিচিত হই। দেখো, যদি আমাকে বলে যে 2.547, এটা যদি আমি আসন্ন মান 2 ঘর পর্যন্ত নিই, তখন হবে এটা 2.55। এখানে যে 7 আছে, এই 7টা এই ডিজিটটা, এই অঙ্কটা হচ্ছে আমাদের বড়। কত থেকে বড়? 4 থেকে বড়। 4 থেকে বড় হলে, অর্থাৎ 5 থেকে যদি 9 হয়, তখন আমাদের 1 যোগ করতে হবে। সেজন্য এই 4-এর সাথে আমরা 1 যোগ করেছি, তখন এটা 5 হয়েছে। আবার যদি আমাদের অঙ্কটা এরকম হয় 2.544, এই অঙ্কটা কিন্তু 1 থেকে 4-এর মধ্যে। 1 থেকে 4-এর মধ্যে হলে কিছু যোগ হবে না, অর্থাৎ আমরা সেটা শূন্য যোগ করলে, এর সাথে যদি আমরা শূন্য যোগ করি, তখন তার আসন্ন মান হচ্ছে 2.54। এটা আমরা আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। আবার একটা ফিক্সড ভ্যালু আছে, মানে যেটাকে আমরা নির্দিষ্ট ঘর পর্যন্ত, যদি 2 ঘর পর্যন্ত মান বলে নির্দিষ্ট মান, তখন এর পরে কোন অঙ্কটা আছে আমি তা হিসাবে আনতে হবে না। তখন লিখবো যে নির্দিষ্ট মান হলে, 2 স্থান পর্যন্ত নির্দিষ্ট মান হলে বা 2 স্থান পর্যন্ত মান হলে, তখন আমরা লিখবো 2.54। এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা এখন অনুশীলনী 9, এক্সারসাইজ 9 এর আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। নাম্বার 6 নম্বরে যে চিত্র আছে, সেই চিত্রটা আমরা এঁকে ফেলি। এখানে দুটো ত্রিভুজ দেয়া আছে। এই দুটো ত্রিভুজের কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যের আলোকে আমাদের এটা সমাধান করতে হবে। দেখো, এই
যে দুটো ত্রিভুজ আছে আমরা ত্রিভুজ দুটা একসাথে আঁকছি। এবার গেছে তোমাদের এই বইয়ে একটা সরলরেখা, এইভাবে আর একটা সরলরেখা ছেদ করেছে। ছেদ করার পর এই বাহুটা বড়, এটা আমাদের একটু লম্বা করতে হবে। ওইদিকের বাহুটা ছোট, এটা আমরা ছোট নিব, অথবা তোমরা স্কেল দিয়ে মেপে নিতে পারো। এটা আমাদের বলা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এদিকেরটা হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এটাকে বিসি, এই কোণটা আমাদের সমকোণ দেওয়া আছে, এই কোণটা সমকোণ, এই দুটা বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এটার নাম হলো এ বিন্দু, এটা ও বিন্দু, এটা ডি বিন্দু। আমরা এই চিত্রের মধ্যে থেকে যা মান বের করব তা হচ্ছে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি যদি মনে করি যে এখানে ডিও যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এই পুরোটা আমাদের হচ্ছে 4 সেন্টিমিটার, তখন বিডি হবে 4 মাইনাস 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এবার প্রশ্নটা লিখি। প্রশ্ন চিত্রে ওবি সমান 4 সেন্টিমিটার, বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন চিত্রে ওবি সমান 4 সেন্টিমিটার, চিত্রে ওবি সমান ও থেকে বি পর্যন্ত 4 সেন্টিমিটার। অন্য তথ্যগুলো ওখানে দেয়া আছে। 4 সেন্টিমিটার হলে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় কর। দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা এটা সমাধানে চিত্র হতে পাই। এটা বিশেষ নির্বাচন না লিখলে হয়, এটা অনেকটা গণিত। বিশেষ নির্বাচনটা আমরা না লিখতেও পারি, এটা বাদ দিতে পারি। চিত্র হতে পাই কি পাই বলতো? এও সমান, এখানে এও হচ্ছে 3 সেন্টিমিটার, এও 3 সেন্টিমিটার। তারপরে পাচ্ছি বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে ওবি সমান 4 সেন্টিমিটার, ওবি এর মান 4 সেন্টিমিটার। হ্যাঁ, মনে করি আমরা ডিও সমান, ধরে নিয়েছি চিত্রে আমরা উল্লেখ করেছি 1 সেন্টিমিটার। সুতরাং বিডি সমান হবে 4 মাইনাস 1 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা এই দুটা ত্রিভুজে যাব, ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিসিডি কে। ত্রিভুজ এওডি ও ত্রিভুজ এ দিয়ে শুরু করেছি বলে এটা সি দিয়ে শুরু করা যায়, বা বিসিডি যে কোনো একটা আগে দিয়ে বলা যাবে। বিসিডি ত্রিভুজে আমরা কি পাচ্ছি? এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। তাহলে কোণ এওডি সমান কোণ সিবিডি। এরা সমকোণ বলে, প্রত্যেকে সমকোণ বলে সমান, প্রত্যেকে সমকোণ। এরপরে বিপ্রতীপ কোণ দুটা সমান, কোণ এডিও সমান কোণ সিডিবি। আমি লিখতে পারি সিডিবি বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান হয়েছে। এরপরে আমরা ত্রিভুজ দুটাকে 36 কোণী বলতে পারি। সুতরাং ত্রিভুজ এওবি ও ত্রিভুজ বিসিডি 36 কোণী। 36 কোণী হলে আমরা তাদেরকে বলবো 36 কোণী তাই 36 কোণী হওয়ায় তারা 36 হলে বাহুর অনুপাত সমান হবে। আমাদের এখানে কিন্তু এডি এবং সিডি বাহুর মান নাই। মান যেসব বাহুর আছে আমরা তাদেরকে নিব। তাহলে ত্রিভুজ এওবি তে, ত্রিভুজ এ ও ডি তে, এটা ত্রিভুজ এওডি,
প্রথম ত্রিভুজ AOD, তারপর ত্রিভুজ হচ্ছে BCD। AOD তে যেসব বাহুর মান আছে এটা AOD ত্রিভুজ, তা হচ্ছে AO বাহু আর DO বাহু। তারপর AO বাহু নিলাম, এখানে DO বাহু নিলাম। আমরা এখানে যে দুটি বাহুর মান আছে সেটা হচ্ছে AO এবং DO, সেই দুটা নিলাম। AO বাহুর বিপরীত কোণটা হচ্ছে এই বিপরীত কোণের চিহ্ন দেয়া, এই ত্রিভুজের এটার সাথে সমান, তার বিপরীত বাহু হচ্ছে BC, সেজন্য BC বাহু হচ্ছে অনু। ঠিক DO হচ্ছে এখানে যে কোণটা সমান নয়, এই কোণটা সমান নয়, এই কোণটা সমান নয়, তাহলে এই মানে কোণের সমান আমরা উল্লেখ করি নাই আর কি। এই কোণটা এই কোণের সমান উল্লেখ করেছি, এটা উল্লেখ করেছি, কিন্তু এটা সমান উল্লেখ করি নাই, যাতে আমরা বলি অবশিষ্ট কোণ। সেই অবশিষ্ট কোণ দুটো পরস্পর সমান, সেই জন্য এই DO হলো এক কোণের বিপরীত বাহু, তাহলে এক কোণের সমান হচ্ছে C কোণের বিপরীত বাহু হচ্ছে BD, সেজন্য আমরা এখানে লিখবো BD। বা AO সমান, AO এর মান হচ্ছে আমাদের 3, AO মান 3, আর DO এর মান হচ্ছে আমাদের x, BC এর মান হচ্ছে 5, আর BD এর মান হচ্ছে 4 - x সেন্টিমিটার। এখন আমরা এর পরে হিসাবে যাচ্ছি। দেখো, আমরা যখন আর গুণন করব, তাহলে 3 × 4 - x সমান 5x, বা 12 - x সমান 5x, বা 12 5x + x, আর 12 সমান 8x, বা x সমান 12/8। সেখান থেকে আমরা x এর মান পাবো 1.5। x এর মান 1.5 করলে তাহলে আমরা সেখান থেকে BD এর মান পাবো। BD সমান 4 - 1.5 সেন্টিমিটার, সমান বিয়োগ করলে পাবো 2.5 সেন্টিমিটার। আর এখানে x এটা হচ্ছে DO, সুতরাং আমরা DO সমান লিখতে পারি 1.5 সেন্টিমিটার। এবার আমরা এই দুটো উপপাদ্যের সাহায্যে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব। এই দুটো ত্রিভুজ থেকে আমরা তাদের মান বের করব। এবার দেখো, AOD সমকোণী ত্রিভুজে যদি আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি, AOD সমকোণী ত্রিভুজে AD হচ্ছে অতিভুজ, তাহলে AD স্কয়ার সমান আমরা পাবো AO স্কয়ার যোগ DO স্কয়ার। আমাদের AO এর মান আছে 3, DO এর মান আছে, DO হচ্ছে 1.5 হোল স্কয়ার সমান 9 + 2.25 সমান 11.25। 11.25 এর আমরা বর্গমূল নিলে AD এর মান পাবো, AD সমান √11.25, এর বর্গমূলের মান হয় 3.3541। আমরা যদি তার আসন্ন মান নিই 3.345, এটা হচ্ছে AD এর মান। এরপরে আমরা BCD সমকোণী ত্রিভুজে যাব, সেখানেও আমরা একইভাবে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি। সেখান থেকে CD স্কয়ার সমান পাই BC স্কয়ার প্লাস BD স্কয়ার, তাহলে BC এর মান আছে আমাদের 5, আর BD এর মান আমরা বের করেছি 2.5 হোল স্কয়ার। 5 স্কয়ার মান 25, এটা 6.25, এটা 31.25। এখান থেকে আমরা CD এর মান বের করি, CD সমান 31.25, তার বর্গমূল নিলে আমরা পাই 31.25 এর ক্যালকুলেটর থেকে বর্গমূল নিলে পাই 5.5901, তাহলে আসমান মান নিলে 5.59 সেন্টিমিটার পাই। তাহলে আমরা এখান থেকে AC এর মান বের করি। AC সমান হচ্ছে A থেকে C হচ্ছে AD + CD, AD এর মান হচ্ছে 31.25 যোগ 5.59, দুটা যোগ করলে আমরা তার যোগফল পাই এই যে 8.94 সেন্টিমিটার। তাহলে আমরা BD এটার মান হচ্ছে, এটা CD এর বর্গমূল করলে 5.5, আমরা CD এর মান পেয়েছি, এখানে একটু মানটা কারেকশন করি, আমরা CD এর মান পেয়েছি 5.
59। এর আগে আমরা এডি এর মান পেয়েছি 3.35। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 8.94 সেন্টিমিটার। তাহলে আমাদের দুটো মান হয়ে গেছে, এসি এবং বিডি এর মান। এতে আমাদের এটা সমাধান হয়ে গেল। এখন আমরা বাড়ির কাজ নিব। বাড়ির কাজ তোমরা লিখে ফেলো দ্রুত। বাড়ির কাজ দ্রুত লেখো যে এই চিত্রটা ঠিক থাকবে 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ক, ত্রিভুজ সর্বসম হওয়ার দুটি শর্ত লেখো। ক, বাড়ির কাজ, ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত লেখো 1। তারপরে খ হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সর্বসম হওয়ার দুটি শর্ত লেখো। দুটি শর্ত লেখো। আচ্ছা, তারপরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা সদৃশ হওয়ার লিখতে পারো। আমরা যেহেতু সদৃশ পড়েছি, ত্রিভুজ সদৃশ হওয়ার দুটি শর্ত লেখো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করো যে আমাদের এখানে ত্রিভুজ আছে এডিও লিখে আমরা ত্রিভুজ এডিওর ক্ষেত্রে প্রমাণ করো যে এডি স্কয়ার সমান AO স্কয়ার যোগ BO স্কয়ার। গ, এটা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে প্রমাণ করবে। এখানে আমরা বের করব কি আগে যে প্রশ্নে আমরা যা হিসাব করেছিলাম সেটা ছিল যে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটার মান 4, এটার মান 4, এটার মান 2। এই হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজ লিখে নাও। আশা করি আজকে আমরা পুরো ক্লাস ভালোভাবে বুঝেছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। সবার শুভ কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।